নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করার পূর্বে নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং বড়দের গুরুজনদের প্রণাম নিবেদন করছি এবং এরপরে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উত্থাপন করব। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ভালো লেগে না থাকে তবু কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করবেন। আপনারা জানেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নেতৃত্বে বাংলায় যে প্রাথমিক নিয়োগ সংগঠিত হয়েছে বা দুর্নীতি ঘটেছে, চাকরি চুরি গেছে, সেখানে দেখেছি যে যে ওয়েমারশিট প্রস্তুতকারক সংস্থা তার একজন কর্মী, তিনি হচ্ছেন কৌশিক মাঝি। এই কৌশিক মাঝিকে সিবিআই গ্রেপ্তার করার পর থেকেই এক চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু তারা তথ্য তুলে ধরেছেন। তাদের চূড়ান্তকারী যে তালিকা তারা তৈরি করেছেন এবং ফাইনাল যে রিপোর্ট তারা তৈরি করেছেন, সেই রিপোর্টে কিন্তু তারা তার চাঞ্চল্যকর যে তথ্য, সেই তথ্য ভিত্তিতে দুটো লিস্ট কিন্তু সিবিআই অলরেডি তৈরি করে ফেলেছে। একদিকে লিস্ট তৈরি করেছেন যারা হচ্ছে কি মন্ত্রী রয়েছেন, সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, একাধিক দেখছি শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলররা যুক্ত রয়েছেন। অপরদিকে আরও একটা লিস্ট তৈরি করেছেন সিবিআই, সেটি হচ্ছে যে এজেন্ট এবং সাব এজেন্ট, যেখানে সাব এজেন্টদের ছড়াছড়ি রমরমা, যারা মূলত কাজ করত এজেন্ট এবং সাব এজেন্টদের মূলত কাজ ছিল যারা ডাইরেক্টলি সেই যারা পরীক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করে সেখান থেকে তারা কিভাবে তারা সুজয় কৃষ্ণর কাছে টাকা পৌঁছে যেত। কুন্তল ঘোষ এই পুরো বিষয়টাকে তারা কন্ট্রোল করতো, মনিটরিং করতো এবং কুন্তল ঘোষের হাত দিয়ে সেই টাকা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে পৌঁছে যেত এবং সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে টাকা শেষ পর্যন্ত তারা টাকাটা কোথায় তারা সাইফন করত, সেই বিষয়টিও কিন্তু সিবিআই অলরেডি তাদের যে লিস্ট, সেই তদন্ত লিস্টের যে চূড়ান্ত আকার এর যে ফাইনাল রিপোর্ট, সেই ফাইনাল রিপোর্টে কিন্তু তারা ছত্রে ছত্রে উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে বিগত দিনে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী তিনি ছিলেন, তিনি কিন্তু বর্তমানে অ্যারেস্ট হয়ে গেছেন। মানিক ভট্টাচার্য, এই মানিক ছিলেন একজন গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন। এরপরে দেখা যাচ্ছে বীরভূমের আরও এক যে গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনিও কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছেন। তিনিও আবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছেন সিবিআইয়ের সূত্র থেকে, যে বোঝা যাচ্ছে যে তিনি নাকি ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এছাড়াও অসংখ্য যে বিধায়ক, তাদের নাম আপনাদের সামনে একটার পর একটা আমি তুলে ধরার চেষ্টা করব, যে সেই দেখতে থাকুন যে বিধায়করা কিভাবে এই নিয়োগ তদন্ত দুর্নীতির সাথে একটার পর একটা যে বিধায়ক, সেই বিধায়করা কিভাবে এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছেন, তাদের নামগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন তেহট্টের বিধায়ক তাপস সাহা, তিনিও কিন্তু এই যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথেও কিন্তু তার জড়িত আছে বলে সিবিআই তাদের প্রাথমিক যে লিস্ট, চূড়ান্ত আকারের যে লিস্টে প্রথম 1 নম্বর লিস্টে কিন্তু এই তাপস সাহার নামটি কিন্তু উল্লেখ রয়েছে। এবং আমরা দেখেছি যে জীবন কৃষ্ণ সাহা, তিনার নামটাও কিন্তু যুক্ত রেখেছেন। তিনি জীবন কৃষ্ণ সাহা হচ্ছে মুর্শিদাবাদের একজন বিধায়ক। এবং জাফিকুল ইসলাম হচ্ছেন, তিনিও একজন ডোমকলের যিনি বিধায়ক জাফিকুল ইসলাম। আমরা জানি যে জাফিকুল ইসলাম তিনিও ডোমকলের, তিনিও কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কানাই মণ্ডল আরেক যে মুর্শিদাবাদের বিধায়ক। এছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলরও সেটা এর সাথে যুক্ত রয়েছেন বলে সিবিআই অনুমান করছেন। এবং তাদের যে রিপোর্ট, সেই দুটো রিপোর্টের মধ্যে প্রথম রিপোর্টে কিন্তু এই কয়েকজন বিধায়ক এবং এই একজন মন্ত্রী যুক্ত রয়েছেন। সিবিআই সূত্রে এটাও জানা গেছে বা খবর সূত্রে এটাও জানা গেছে যে ওই মন্ত্রী, যে বীরভূমের যে মন্ত্রী, তিনি নাকি তৃণমূলের
জেলা সভাপতি, জেলা পরিষদ অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে। এবং এদের মূলত কাজ কি ছিল? এই যে এতগুলো বিধায়ক এবং মন্ত্রী সহ যে এতগুলো বিধায়ক, এদের এই নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, এদের ভূমিকা কি ছিল? না, এদের ভূমিকা ছিল যে এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো অশনি সংকেত তারা দেখতে পান, যদি কোনো ধরনের বিক্ষোভ তৈরি হয়, কোনো যদি আন্দোলন তৈরি হয়, সেটাকে চাপা দেওয়ার জন্য সেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে সেই চাপা দেওয়ার সেই কাজটা কিন্তু এরা দেখভাল করতেন। এই সমস্ত বিধায়ক এবং এই যে মন্ত্রী, বীরভূমের মন্ত্রী, ইনারা কিন্তু এই কাজটা দেখতেন। দ্বিতীয় নম্বর লিস্টে যারা রয়েছেন তারা হচ্ছে এজেন্ট এবং সাব এজেন্ট। 13 থেকে 14 জনের যে লিস্ট তারা তৈরি করেছেন, এবং অসংখ্য যে সাব এজেন্ট রয়েছে তাদের যে কাজ, সেই কাজও কিন্তু তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। তাদের সেই দ্বিতীয় নম্বর যে রিপোর্ট, সেই রিপোর্টের যে ফাইনাল রিপোর্ট, সেই ফাইনাল রিপোর্ট কিন্তু সিবিআই পরিষ্কারভাবে তা কিন্তু উল্লেখ করেছেন। তাদের কাজ ছিল, সাব এজেন্টদের কাজ ছিল যে সমস্ত যারা পরীক্ষার্থী, যারা পাশ করতে পারেনি, তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা, সেই টাকাকে তারা কুন্তল ঘোষের কাজ পর্যন্ত পৌঁছে দিত। এবং কুন্তল ঘোষ কি করতো? সেই টাকা, সেই কালেকশন করা যে অর্থ, সেই অর্থ কিন্তু কালীঘাট পর্যন্ত পৌঁছে দিতেন কুন্তল ঘোষ। এবং কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভট্টাচার্য, তিনি সেই টাকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে টাকাটাকে সাইফুন করতেন বা কোথায় গিয়ে জমা করতেন, তারও কিন্তু ইঙ্গিত স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। আমরা জানি যে ইতিমধ্যে যে সিবিআই যে তথ্য, এই তথ্য কিন্তু মুখ বন্ধ করা খামে হাইকোর্টে জমা দিয়েছেন। এবং সেই হাইকোর্টে জমা দেওয়া যে তথ্য বা যে রিপোর্ট, সেটাও কিন্তু অমৃতা সিনহা কয়েকটি অংশ বা কয়েকটি লাইন কিন্তু তিনি এজলাসের মধ্যে পড়ে শোনান। এবং আরও চাঞ্চল্যকর খবর দেখা যাচ্ছে যে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির যে সিইও, তারা কিন্তু এর সাথে ইনভলভ রয়েছেন। যে কারণে তারা সিবিআই কি করেছেন যে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির নামটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই চূড়ান্তকারী যে তালিকা এবং চূড়ান্তকারী যে রিপোর্ট সিবিআই এর, সেখানে কিন্তু ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির উপরে। কারণ লিভস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানি 7.5 কোটি টাকা অলরেডি ইডি কিন্তু সেটাকে বাজেয়াপ্ত করেছে বা ফ্রিজ করেছে সেই অ্যাকাউন্টটিকে, যাতে করে তারা ওই 7.5 কোটি টাকা ব্যবহার করতে না পারে এবং এর সাথে যোগ না থাকলে। আমরা যখন দেখতে পাচ্ছি যে এই 7.5 কোটি টাকা যে ইডি বা সিবিআই, এই দুটো তদন্তকারী কেন্দ্রীয় সরকারের যে যৌথ তদন্তকারী সংস্থা একযোগে যখন তারা তদন্তর কাজে নেমেছে, তখন